সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের জন্য একটি বিষয়ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি। আর এছাড়াও অনুষ্ঠানের শেষে থাকবে দেশের কিছু চাকরির খবর। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হলো বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের চাকরি। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘ 18 বছর কাজ করেছেন এমন একজন ব্যক্তিত্ব। তিনি হলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের চাকরির সম্ভাবনা কেমন? বাংলাদেশে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে চাকরির সম্ভাবনা খুবই বেশি। আগামী দিনগুলোতে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতটি একটি অন্যতম কর্মসংস্থানের খাত হিসেবে রূপান্তরিত হবে আমি বিশ্বাস করি। স্বাস্থ্য খাতে বাংলাদেশের মানুষের চাহিদা, বিশেষ করে মানুষের রোগ সচেতনতা, এখানে প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন উদ্যোক্তারা এই প্রাইভেট সেক্টরে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মাসিউটিক্যালস তৈরি করার জন্য তারা বিনিয়োগ করছেন এবং বিদেশি বিনিয়োগকারীরাও এখানে আসছেন। সুতরাং আমি আশা করি যে আগামী এক দশকে বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে কর্মসংস্থানের একটি ব্যাপক সুযোগ তৈরি হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে কি কি ধরনের চাকরির সুযোগ রয়েছে? বেসরকারি স্বাস্থ্যসেবা খাত বা সরকারি স্বাস্থ্যসেবা খাত মানে হচ্ছে যে এখানে শুধু ডাক্তার আর নার্স, কিন্তু ডাক্তার আর নার্সের বাহিরেও এখানে অনেক ধরনের কর্মসংস্থান আছে। বিশেষ করে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োকেমিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, তারপরে ফার্মাসিস্ট। এর বাহিরে এখানে হচ্ছেন অপারেশনসের সাথে জড়িত থাকেন একটি বড় একটি অংশ, তারপরে ইনফরমেশন টেকনোলজির সাথে জড়িত থাকেন একটি অংশ, ফাইন্যান্সের সাথে অনেকে জড়িত থাকেন, এখানে সার্ভিসের সাথে কাস্টমার সার্ভিস, কাস্টমার রিলেশনশিপসের সাথে অনেকে জড়িত থাকেন। আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাইবো, একজন শিক্ষার্থী যদি বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে চায় তাহলে তাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? শিক্ষার্থী যদি মনে করেন যে তিনি স্বাস্থ্যসেবা খাতে তিনি ক্যারিয়ার তৈরি করবেন, তাহলে তাকে দুই ধরনের স্কিল তৈরি করতে হবে। এক নম্বর হচ্ছে যে টেকনিক্যাল স্কিল, অর্থাৎ এখানে যে মেশিনগুলো অপারেট হয়, মেডিকেল টেকনোলজি থেকে শুরু করে আইটি বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টেকনিক্যাল সাইডে তার যে এক্সপার্টাইজ আছে সেখানে তাকে আরও বেশি দক্ষ হতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে সফট স্কিল অনেক বেশি লাগে, যেহেতু এখানে পেশেন্ট নিয়ে ডিলিংস। সুতরাং এখানে তার কমিউনিকেশন স্কিল, স্মার্টনেস, তারপরে এখানে কম্প্যাশনেট কমিউনিকেশনের জন্য তার যে ধরনের স্কিল প্রয়োজন হয়, এমপ্যাথি, সিম্প্যাথি, এই জিনিসগুলো যাদের বেশি, পাশাপাশি এখানে ওয়ার্কলোড থাকে, তো এই সবগুলোকে যারা ওভারকাম করতে পারবে তারাই এখানে আগামী দিনে ক্যারিয়ার তৈরি করতে পারবে আমি মনে করি। শিক্ষার্থী পড়ালেখা শেষ করার পরে যদি বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে চাকরি করতে চায়, কোন কোন জিনিসগুলো আসলে আপনারা গুরুত্ব দিয়ে থাকেন? আমরা এখানে গুরুত্ব দিয়ে থাকি হচ্ছে, এক নম্বর হচ্ছে তার সে যেই ব্যাকগ্রাউন্ডে আছে সেখানে তার দক্ষতা কতটুকু আছে, তারপরে এখানে ডিজিটাল টেকনোলজি তিনি কতটুকু ব্যবহার করতে পারেন, এর বাহিরে তার যোগাযোগ দক্ষতা আমরা দেখি, তারপরে তার নৈতিকতা, সততার এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি দেখা হয়। যেহেতু পেশেন্টকে নিয়ে ডিল করা হয়, সুতরাং এখানে অনেস্টি, ডিগনিটি, এই জিনিসটা তার মধ্যে আছে কিনা সেটাকে খুব ভালোভাবে দেখা হয়। নিয়োগে সফলতা পেতে হলে বা পদোন্নতি পেতে হলে কি করা প্রয়োজন বলে মনে করেন আপনি? পদোন্নতি পেতে হলে এক নম্বর হচ্ছে যে তিনি যে কাজটি করেন সেই কাজে তিনি কতটুকু স্কিলনেস তৈরি করেছেন বা নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছেন সেটা দেখা হয়। দুই নম্বর হচ্ছে যে তার ফিডব্যাকটা তিনি কিভাবে দিচ্ছেন সেটা দেখা হয়। তিন নম্বর হচ্ছে যে তার এফিসিয়েন্সি দেখা হয়। চার নম্বর হচ্ছে যে তার আউটপুট দেখা হয়, প্রোডাক্টিভিটি দেখা হয়। এরপরে তার কমিউনিকেশন স্কিলটা কতটুকু ভালো, তিনি কতটুকু কমিউনিকেট করতে পারছেন পেশেন্টের সাথে এবং কলিগদের সাথে, এটা দেখা হয়। টিম ওয়ার্ক তিনি করতে পারেন কিনা, অন্যদের সাথে কাজ করতে পারেন কিনা, কারণ আপনি জানেন যে স্বাস্থ্যসেবায় আসলে একটা টিম ওয়ার্ক না হলে এখানে আউটপুটটা ভালো হবে না। বিশেষ করে পেশেন্টের সার্ভিসের সাথে যারা জড়িত আছে, এটা পুরোটাই হচ্ছে একটা টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্কে তিনি টিম মেম্বার হিসেবে, টিম লিডার হিসেবে তিনি কাজ করতে পারেন কিনা, এই জিনিসগুলো দেখা হয়। এছাড়া টাইমলিনেস দেখা হয়, অনেস্টি দেখা হয়, তার সততা জিনিসটা তো অবশ্যই দেখা হয়। এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে তিনি টাইমলি প্রমোশন পাবেন এবং এখানে তিনি লিডিং পজিশনে যাওয়ারও তার সুযোগ আছে। তার পজিশনে, তার গ্রেডে তাকে এখানে লিডারশিপ পর্যায়ে তাকে যাওয়ার সুযোগ আছে যদি এই বিষয়গুলো তার মধ্যে থাকে। যারা স্বাস্থ্যসেবা খাতে কাজ করছে নিশ্চয়ই এ খাতে কিছু চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো আসলে কি কি? স্বাস্থ্যসেবা খাতে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কারণ এখানে যারা আসে মোস্টলি পেশেন্ট। তো পেশেন্টরা আসেন কী জন্য? পেশেন্টরা আসেন, তিনি এখানে আমাদের কাছে আসবেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আসবেন, হাসপাতাল হোক, ডায়াগনস্টিক সেন্টার হোক বা ক্লিনিক হোক,
সেখানে তিনি যাবেন কী জন্য? সুস্থ হওয়ার জন্য। তো সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ যে একজন পেশেন্ট আসলো অসুস্থ হয়ে আপনার কাছে, আপনি তাকে সুস্থ করে হাসি মুখে তাকে বাড়িতে পাঠাতে পারলেন কিনা। সুতরাং এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে মানুষকে আসলো একজন মানুষ তার সাফারিংসটা নিয়ে, তিনি যাওয়ার সময় হাসি মুখে এখান থেকে আপনার প্রতিষ্ঠান থেকে বের হবেন, বা আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা নিয়ে তিনি হাসি মুখে বের হবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর বাইরে এখানে টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি আসতেছে, সেই টেকনোলজিগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি, বা আধুনিক টেকনোলজির সাথে আমরা আমাদেরকে অ্যাডাপ্টেশন করতে পারছি কিনা, বা আমরা আনতে পারছি কিনা। আমরা এখানে আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ হবে যে আমাদের এআইয়ের ব্যবহার নিয়ে, আমরা কি এআইকে গ্রহণ করতে পারছি কিনা, বা যথাযথভাবে এআইকে ব্যবহার করতে পারছি কিনা। এটা একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আমি মনে করি আগামী দিনে স্বাস্থ্যসেবা খাতে আসবে। এই স্বাস্থ্যসেবা খাতে বলা হয়ে থাকে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কাস্টমার কেয়ার। এই কাস্টমার কেয়ার আসলে আপনাদের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে কতটুকু গুরুত্ব বহন করে? স্বাস্থ্যসেবা খাতে কাস্টমার বলা হয় পেশেন্টদেরকে, বা পেশেন্টের সাথে যারা সহযোগী আছেন, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বা পেশেন্টের স্টেক হোল্ডার যারা, তাদের সবাইকেই কাস্টমার বলা হয়। তো এখানে মেইনলি ফোকাসিংটা হচ্ছে কাস্টমার, অর্থাৎ পেশেন্ট। কাস্টমার সার্ভিসটা যিনি যত কাস্টমার সার্ভিসটা যত ভালো হবেন, তিনি হেলথ কেয়ার প্রফেশনাল হিসাবে তিনি আগামী দিনে তত ভালো করতে পারবেন। সুতরাং এখানে কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য এক নম্বর হচ্ছে যে তার ভিতরে এমপ্যাথি, সিম্প্যাথি থাকতে হবে, তার ভিতরে সে কম্প্যাশন থাকতে হবে, মানুষের প্রতি দয়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তো একজন কাস্টমারকে তাকে শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন নাম্বার বা একটা মানি রিসিট হিসেবে ট্রিট না করে তাকে একটা মানুষ হিসেবে ট্রিট করা। তো মানুষ হিসেবে যখন আমি তাকে ট্রিট করব, তখন আমি তার প্রতি মানবিক আচরণ করব, আমি তার প্রতি সহানুভূতিশীল হব। তো এটা একটা গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ যখন হাসপাতালে আসে, ডাক্তারের কাছে আসে বা ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করতে আসেন, তিনি দেখা যাচ্ছে যে তার রিপোর্ট বা তার ট্রিটমেন্টের চেয়েও তিনি ব্যবহারটা কীরকম পেয়েছেন সেটার উপরে তার সুস্থতাটা বেশি নির্ভর করে। তো একজন পেশেন্টের সাথে যখন উত্তম আচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়, তার প্রতি সহানুভূতিশীল আচরণ করা হয়, তখন তার সুস্থতার জন্য এটা বেশি নিয়ামক হিসেবে কাজ করে। এটা তার ট্রিটমেন্টের চেয়েও তার ব্যবহারটা তাকে সুস্থ করার জন্য সবচেয়ে বেশি কাজ করে। সুতরাং কাস্টমার সার্ভিসটা মানে হেলথ কেয়ার ইনস্টিটিউশন যেগুলো আছে আমাদের প্রাইভেট, এখানে কাস্টমার সার্ভিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিভাগ। এবং এটার সাথে শুধুমাত্র একটি ডিপার্টমেন্ট জড়িত না, এখানে যারা জড়িত আছেন A to Z, একেবারে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত সবাই কাস্টমার কেয়ারের সাথে জড়িত। এটা কোনো বিভাগ বা ব্যক্তির উপরে নির্ভরশীল না, এটা A to Z যারাই হেলথ কেয়ার প্রফেশনে চাকরি করেন বা আগামী দিনে যারা আসবেন বা যারা আসতে চান, তাদের সবাইকে এই দক্ষতা অর্জন করতে হবে, অর্থাৎ কাস্টমার সার্ভিস তাকে শিখতে হবে। এবং এখানে যারা আছেন তাদেরকেও এই কাস্টমার সার্ভিসের মাধ্যমেই তার সার্ভিসটাকে এনশিওর করতে হবে। আপনার কাছে একটু জানতে চাইবো, একজন শিক্ষার্থী এই পেশাকে কেন বেছে নেবে? এটার জন্য আসলে তার ভিতরে একটা ফ্যাশন লাগবে, যে আমি কেন স্বাস্থ্যসেবাকে আমার চাকরি হিসেবে বেছে নেব, বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আমি কেন চাকরি করব। দেখেন, আমরা অন্যান্য পেশাগুলোতে আমরা মেইনলি চাকরি করি হচ্ছে কী জন্য? আমাদের অর্থের জন্য, টাকার জন্য, স্যালারির জন্য। কিন্তু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এটা মোর দ্যান দ্যাট। কারণ এখানে একজন এমপ্লয়ি যখন এখানে চাকরি করেন, তিনি চাকরির পাশাপাশি এখানে মানুষের হাসিটা পান, এখানে মানুষের দুঃখ নিরাময়ের তার সুযোগ আছে, এখানে মানুষের ভালোবাসা অর্জনের সুযোগ আছে। এখানে আমি ব্যক্তিগতভাবে আমি ইসলাম প্র্যাকটিস করি, তো আমি বলবো যে এখানে আমাদের মৃত্যুর পরেও আমাদের একটা আশা আকাঙ্ক্ষার সুযোগ আছে। অর্থাৎ আমি একজন মানুষকে যদি আমি সুস্থ করতে পারি আমার ব্যবহার দিয়ে, আমার আচরণ দিয়ে, আমার সহযোগিতা দিয়ে, তাহলে আমি মনে করি যে এটার রিওয়ার্ডটা আমি দুনিয়ার বাহিরেও আমি পাবো, আখিরাতেও আমি পাবো। এই দুনিয়াতেও আমি মনে করি যে যদি একজন মানুষ তার জন্য দোয়া করে, একজন সেবা কর্মীর জন্য দোয়া করে, তাহলে এটা তার সুখের জন্য নিয়ামক হিসেবে কাজ করবে। সুতরাং স্বাস্থ্যসেবায় তার এক ঢিলে দুই পাখি মারার সুযোগ আছে। অর্থাৎ এখানে চাকরি করে তিনি স্যালারিও পাবেন, বেতনও পাবেন, এর পাশাপাশি তিনি মানুষের দোয়া এবং ভালোবাসা পাওয়ার সুযোগ আছে। এই খাতে আমি মনে করি যে যাদের এটা আশা এবং আকাঙ্ক্ষা আছে, আমি মনে করি যে একজন স্বাস্থ্যকর্মী হিসাবে তার ক্যারিয়ার তৈরি করা উচিত। এই সেক্টরে যারা কাজ করে বলা হয়ে থাকে যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথেও যোগাযোগের সুযোগ রয়েছে, একটি কমিউনিকেশন তৈরি হয়। এই ব্যাপারটা যদি একটু বলেন। স্বাস্থ্যসেবা কর্মীদের সাথে আসলে সবাই সম্পর্ক রাখতে চায়। আপনি দেখেন যে
মানুষ কোন জায়গায় গেলে সবচেয়ে বেশি মানুষ বিপদে থাকে বা টেনশনে থাকে। এক নম্বর হচ্ছে সে যখন থানায় যায়, পুলিশের কাছে যায়, মামলা টামলা নিয়ে কোর্টে যায়, তখন তাকে অনেক টেনশনে পেরেশানিতে থাকতে হয়। তখন সে কারো না কারো হেল্প খোঁজে, কারো না কারো সাপোর্ট খোঁজে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানও সেম, যার কারণে স্বাস্থ্যকর্মীদের সাথে সবাই সম্পর্ক রাখতে চান এবং রাখেন। তো এইটার কারণে যিনি স্বাস্থ্যসেবা কর্মী তার একটা কানেক্টিভিটি তৈরি হয় সমাজের সকল লেভেলে। ডাক্তার, উকিল বলেন, পুলিশ বলেন, ব্যারিস্টার বলেন, বা যেই লেভেলেরই হোক, ব্যবসায়ী বলেন, সকল লেভেলে তার একটা কানেক্টিভিটি তৈরি হয়। তো এইটাকে তিনি কাজে লাগাতে পারেন। তিনিও স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন, বা আমরা যারা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরি করি, জব করি, আমরা দেখি যে আমাদের সমাজে আমরা যে কোনো বিপদে পড়লে বা যে কোনো সমস্যায় পড়লে আমরা আমাদের সহযোগী হিসাবে আমরা অনেককে পেয়ে থাকি, যাদেরকে আমরা ইতিপূর্বে সার্ভিস দিয়েছি, এই ধরনের লোকদেরকে আমরা পেয়ে থাকি। তো এই জন্য আপনি ঠিকই বলেছেন যে স্বাস্থ্যসেবা কর্মী বা স্বাস্থ্যসেবার যারা কাজ করেন তাদের সোশ্যাল কানেক্টিভিটিটা অনেক ভালো থাকে। পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার মানুষ সবার সাথে তার একটা ভালো কানেক্টিভিটি তৈরি হয়। প্রতিদিনই তো আসলে প্রযুক্তি খাতে স্বাস্থ্যসেবার জন্য নানা ধরনের জিনিস আবিষ্কার হচ্ছে। এক্ষেত্রে একটু জানতে চাইব যে চিকিৎসা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কেমন হচ্ছে, সেই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার এখন কেমন হচ্ছে, সেটি যদি একটু বলেন। জি, স্বাস্থ্যসেবায় আসলে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আসছে। এখনও 100% এই সকল প্রযুক্তির সাথে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি নাই। এখনও অনেক প্রযুক্তি আমাদের দেশে আসে নাই। তবে আলহামদুলিল্লাহ এখন নতুন নতুন প্রযুক্তিগুলো যেগুলো আবিষ্কার হচ্ছে এগুলো আসছে না এমন না, আসছে। এবং আমরা বিশেষ করে এমআরআই, সিটি স্ক্যান থেকে শুরু করে এখানে আমরা সর্বোচ্চ আপডেটেড মেশিনগুলো আমরা কিন্তু এখানে নিয়ে আসছি। তো এখানে টেকনোলজি বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে টেকনোলজি এখানে আসছে। তো এটা আরও আসবে। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা এখানে বাড়বে। অলরেডি আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করছেন স্বাস্থ্যসেবা খাতে। বিশেষ করে এমআরআই, সিটি স্ক্যান মেশিন এবং ল্যাবরেটরি অন্যান্য মেশিনে রোগ নির্ণয়কে খুব দ্রুততর সময়ে করার জন্য, যেমন একটা এমআরআই মেশিনে যদি অ্যাভারেজ টাইম যদি 15 মিনিট লাগে, তাহলে সেখানে যদি আপনি এআই ব্যবহার করেন সেটা 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে করে ফেলা সম্ভব। পাশাপাশি আপনি এখানে রোগ নির্ণয়কে খুব দ্রুততর করা এবং খুব সহজ করা। এখানে এআইটা মানুষের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে না। এআইটা হচ্ছে মানুষকে হেল্প করবে। বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে একটা ভয় লাগানো হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আসে তাহলে সেক্ষেত্রে মানে আমরা কি জব হারাবো কিনা বা জবের অপরচুনিটি কমে যাবে কিনা। আমি বলবো যে এটা সম্পূর্ণই না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আমাদের সহযোগী হিসাবেই কাজ করবে, মানুষের সহযোগী হিসাবে কাজ করবে। তো যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যত বেশি অ্যাডপ্ট করবেন, ব্যবহার করবেন, তারা তত বেশি এটার দ্বারা বেনিফিটেড হবেন। তো সেক্ষেত্রে আমি যারা চাকরি প্রত্যাশী বা তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে আমি বলবো যে খুব দ্রুততম সময়ের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাথে নিজেকে তৈরি করে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া। একসময় আমরা যখন কম্পিউটার আবিষ্কার হয় বা কম্পিউটার যখন আসে, তখন আমরা বলতাম যে কম্পিউটার মানুষের জবকে নষ্ট করবে। তো আমরা দেখেছি যে কম্পিউটার আসার পরে এখন কম্পিউটারের ব্যবহার বাড়ার কারণে জবের চাহিদাও বেড়েছে বা নতুন নতুন জব মার্কেট তৈরি হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে স্বাস্থ্য খাতে এআই যদি আসে এবং এতে নতুন কর্মসংস্থান যেভাবে বাড়বে, পাশাপাশি রোগ নির্ণয়টা খুব দ্রুততর এবং খুব সহজ হবে আমাদের জন্য। সাধারণত আমরা একটি কথা শুনে থাকি যে বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন আর সেই সাথে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, বলা হয়ে থাকে প্রতিষ্ঠান পরিবর্তন করলে পদবি ও বেতন দুটোই বাড়ে। এটির সত্যতা আসলে কতটুকু? এটা আসলে নির্ভর করছেন যে যিনি প্রতিষ্ঠান পরিবর্তন করতে চান তার উপরে। এটা দুইটি দিক আছে। একটা হচ্ছে যে প্রতিষ্ঠান পরিবর্তন করার সাথে সাথে তার স্যালারি বাড়বে, তার পদমর্যাদা বাড়বে। স্যালারি এবং পদমর্যাদা বাড়ার কারণেই তো আসলে মানুষ প্রতিষ্ঠান পরিবর্তন করে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে যিনি প্রতিষ্ঠান পরিবর্তন করবেন তার চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটি কতটুকু, তার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কতটুকু। ঘন ঘন প্রতিষ্ঠান পরিবর্তন করলে কিন্তু রিস্কটা বাড়ে, চ্যালেঞ্জটা বাড়ে। অর্থাৎ একজন এমপ্লয়ি যদি একটা প্রতিষ্ঠানে সে 10 বছর চাকরি করে, সে 10 বছরে সেই প্রতিষ্ঠানের কর্পোরেট কালচার, সে প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট সব কিছুর সাথে কিন্তু সে
নিজেকে তৈরি করে নিয়েছে। আরেকটি নতুন প্রতিষ্ঠানে গেলে তার জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আসতে পারে, নতুন রিস্ক আসতে পারে। সুতরাং শুধু বেতন এবং পদমর্যাদার জন্য প্রতিষ্ঠান পরিবর্তন না করে তিনি ওই কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা এবং সেখানে যে ওয়ার্কলোড আছে সেটা তিনি নিতে পারবেন কিনা, সেখানে যে পরিমাণ তাকে ক্যাপাসিটি দিতে হবে, যে পরিমাণ তাকে আউটপুট দিতে হবে সেটা তার মধ্যে আছে কিনা, সেটা বিবেচনা করেই তাকে প্রতিষ্ঠান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া উচিত। তো প্রতিষ্ঠান পরিবর্তন করলে অবশ্যই স্যালারি বাড়বে, অবশ্যই পদমর্যাদা বাড়বে, পাশাপাশি রিস্কও বাড়বে। এখন দেখার বিষয় হচ্ছে যে রিস্কটাকে কতটুকু নিতে পারে সেটার উপরে ডিপেন্ড করবে। যারা দীর্ঘদিন ধরে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে চাকরি করেছে এমন কেউ যদি উদ্যোক্তা হতে চায় সেই সুযোগ রয়েছে কিনা? আমি মনে করি যে এটা তো অনেক সুযোগ আছে। আপনি যদি সার্ভে করেন তাহলে দেখবেন যে যারা উদ্যোক্তা হচ্ছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা ইতিপূর্বে চাকরি করেছেন, জব করেছেন, সেখানে হয়তো 10 বছর 15 বছর 20 বছর তিনি চাকরি করেছেন, দেন তিনি উদ্যোক্তা হয়েছেন। তা আমি মনে করি যে চাকরিজীবী হিসেবে আমি মনে করি যে এটা প্রয়োজন আছে, কারণ 10 থেকে 15 বছর চাকরি না করে হঠাৎ করে যদি কেউ উদ্যোক্তা হতে যান তাহলে তিনি অনেক কিছুই শেখার সুযোগ পান না। তো চাকরি করে বিশেষ করে কর্পোরেট জগতে কেউ যদি 10-15 বছর যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি এন্টারপ্রেনার হিসেবে, উদ্যোক্তা হিসেবে তিনি ভালো করবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ উদ্যোক্তা হতে গেলে বয়সের একটা বিষয় থাকে, লার্নিংয়ের বিষয় থাকে। তো এইটাকে আমি ওয়েলকাম জানাবো যে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠানে, সেটা কর্পোরেট জব হোক বা যে কোনো ধরনের জব হোক, সেখানে তাকে 5 বছর বা 10 বছর বা 15 বছর তাকে সময় দিয়ে সেখান থেকে তাকে বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জন করে তারপরে তাকে উদ্যোক্তা হওয়া উচিত। তাহলে তিনি উদ্যোক্তা হিসাবে ভালো করবেন, ব্যবসায় তিনি সফল হবেন আমি মনে করি। আপনার কাছে একটু শেষ প্রশ্ন একটু জানতে চাইব, সেটা হচ্ছে বাংলাদেশে তো একটি বড় সংখ্যা জনগোষ্ঠী আছে যারা এখনও বেকার, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? যারা বেকার আছেন বা যারা এখনও কোনো চাকরিতে ঢুকেন নাই বা জবলেস হয়েছেন, আমি তাদেরকে বলবো যে জবলেস মানেই হচ্ছে যে আপনি আসলে হোপলেস হবেন না। 1 নম্বর বিষয় হচ্ছে যে আপনি হোপলেস হওয়া যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনাকে বেকার মানে হচ্ছে যে অনেকে মনে করেন যে বেকার মানে হচ্ছে চাকরি না থাকা। তো আসলে পৃথিবীতে চাকরিই কিন্তু একমাত্র পেশা না, চাকরির বাহিরেও আরও অনেক পেশা আছে। তো যারা বেকার আছেন তাদেরকে বলবো যে আপনি 1 নম্বর বিষয় হচ্ছে যে আপনি নিজেকে কোনো কাজ করা, যে কোনো চাকরিকে ছোট মনে না করা, অর্থাৎ কোনো কাজকে ছোট মনে না করা। যে কোনো কাজ পাইলেই সেটা শুরু করা। যদি আপনার সমস্যা থাকে, অভাব থাকে ফ্যামিলিতে যে এখনই আমার কিছু না কিছু করতে হবে, তাহলে আমি মনে করব যে আপনি যে কোনো একটা কাজ শুরু করুন, সেটা যেটাই হোক, সেটা যত ছোটই হোক, সেটাকে ছোট মনে না করে সেই কাজটা শুরু করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নিজের মধ্যে স্কিল তৈরি করা, যে আপনার ফ্যাশনটা কি সে অনুযায়ী আপনি নিজের মধ্যে স্কিল তৈরি করা। বিশেষ করে এখন ডিজিটাল টেকনোলজি সাথে নিজেকে তৈরি করে নেওয়া, ডিজিটাল টেকনোলজির ব্যবহারটা জানা, কম্পিউটার লিটারেসিটা অর্জন করা, তারপরে এআই এর ব্যবহার জানা, এর বাহিরে সফট স্কিল তৈরি করা, কমিউনিকেশন স্কিল তৈরি করা, ভালো একটা সিভি তৈরি করা, তারপরে আপনি যেই ধরনের জব চান সেই ধরনের জবের জন্য নিজেকে তৈরি করা। তো আসলে এখন যারা জব দিচ্ছেন বা যারা চাকরি দিচ্ছেন তারা কি দেখেন? তারা দেখেন যে ক্যান্ডিডেট আসছেন তার কাছে জবের জন্য তার কি স্কিল আছে। তো আমি বলবো যে একজন বেকার তাকে তার স্কিল কি আছে সেই স্কিলটা তাকে তৈরি করা। স্কিল তৈরি করলে আমি মনে করি যে আপনার জবের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আজকের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে জানবো দেশের কিছু চাকরির খবর।
সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।